বরং দৌড়ে হলরুম ছেড়ে দোতলার ছাদ বারান্দায় চলে গেল। বড্ড আত্মসম্মানে লেগেছে ওর। একজন অপরিচিত মানুষের সামনে এতটা অপমানিত এর আগে কখনো হয়নি ও। কৃতিক কেন ওকে দুচোখে দেখতে পারে না, কেন ওর উপর সবসময় ক্ষিপ্ত হয়ে থাকে, তা আজও ধরতে পারে না অরু। এদিকে সায়র নিজেও কৃতিকের কাণ্ডে বিরক্ত। কোনো এক অজানা কারণে অস্বাভাবিক রাগ ওর। কখনো কি কারণে রেগে যায় সেটা কেবল ওই জানে। আর একবার রেগে গেলে তো কথাই নেই, এমন সব ভয়াবহ কাজ করে যেগুলো স্বাভাবিক মানুষের দ্বারা সম্ভব নয়। এত রকচটা স্বভাব নিয়ে কৃতিক যে কি করে কলেজের প্রফেসর ভেবে পায় না সায়র। কিন্তু ওরও তো রেগে যাওয়ার মতো কিছু করেনি। এত ছোট একটা মেয়ের সাথে এত বাজে ব্যবহার করার কি মানে আছে? আশ্চর্য মনেই বলে ওঠে সায়র। সন্ধ্যায় কৃতিককে বিদায় জানিয়ে চলে যায় সায়র। আজ রবিবার ছিল বলেই এসেছিল। প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে এলিশা, সায়র নয়তো অর্ণব কেউ না কেউ কৃতিকের সাথে দেখা করতে এই জনমানবহীন নীরব স্টেটে আসে। নয়তো মাসের পর মাস গেলেও কৃতিকের কোনো খোঁজ মেলে না। না কোনো সোশ্যাল মিডিয়া, না কোনো ইন্টারনেট, না কোনো ফেস টু ফেস আলাপ। অনেকটা অস্বাভাবিক লাইফস্টাইল বলা চলে ওর। স্বাভাবিক মানুষ এভাবে একা একা থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে নিশ্চিত। প্রয়োজনের বাইরে গিয়ে শুধু একটা কাজই করে, সেটা বাইক রাইডিং। কৃতিক সায়রকে এগিয়ে দিতে গেটের কাছে এলে সায়র গাড়িতে উঠতে উঠতে বলল, প্লিজ ভাই, মেয়েটাকে আঘাত করিস না, বড্ড মিষ্টি মেয়েটা। তুই ওকে রাখতে চাইলে বলিস, আমি আমার বাসায় নিয়ে পুতুল বানিয়ে সাজিয়ে রাখবো। ওকে তবুও টর্চার করিস না, আই রিকোয়েস্ট ইউ। সায়রের কথায় জিভ দিয়ে গাল ঠেলে একটা তীর্যক আর রহস্যময় হাসি দিয়ে কৃতিক বলে, আর ইউ ফাকিং কিডিং মি? নিজের হার্টবিটকে কেউ আঘাত করে? কিছু বললি? নাথিং, তুই যা। আর দয়া করে প্রত্যেক উইকেন্ডে তিনজন মিলে আমাকে জ্বালানোটা বন্ধ কর। সায়র নিজের ছাদ খোলা BMW নিয়ে উল্টো পথে যেতে যেতে পেছনে না ঘুরেই হাত নাড়িয়ে বলল, সি ইউ ইন নেক্সট উইকেট, বাই বাই। সন্ধ্যার দিকে অনুও ফিরে আসে। রুমে গিয়ে পরনের মোটা কোট খুলে চারিদিকে খুঁজতে শুরু করে অরুকে, কিন্তু কোথাও অরু নেই। ও ডাকতে ডাকতে করিডোরের অন্য মাথায় গিয়ে দেখলো অরু চুপচাপ ছাদ বারান্দার মেঝেতে বসে আছে। হাত দুটো দিয়ে রেখেছে ঠান্ডা রেলিংয়ের তার উপর চিবুক। কাজ ঠেলে বারান্দায় পা রাখতেই হু হু বাতাসে হাড়হিম হয়ে এলো অনুর। এই ঠান্ডার মধ্যে অরু কি করে বারান্দায় বসে আছে বুঝে উঠতে পারল না অনু। তটস্থ গতিতে অরুকে টেনে ভেতরে নিয়ে আসলো ও। অরুর ফর্সা মুখ ঠান্ডায় নীল বর্ণ ধারণ করেছে, মুখটা শুকিয়ে এইটুকখানি হয়ে আছে। ঠিক আছিস বোন? দুপুরে খেয়েছিস? অনুর উদ্বিগ্ন প্রশ্নে সচকিত হয়ে উঠল অরু। শরীরের ক্লান্তিটুকু ঝেড়ে ফেলে দিয়ে মুখে প্রশস্ত হাসি ঝুলিয়ে বলল, খেয়েছি আপা, ভেতরে হাঁসফাঁস লাগছিল তাই বাইরে এসে একটু বসলাম। তুই খেয়েছিস? আর মা কেমন আছে? আমি দেখতে যাব মাকে। অনু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, মা আইসিইউতে আছে রে অরু, এখন গেলেও কাছে যেতে পারবি না। তার চেয়ে বরং কেবিনে শিফট করুক, তখন না হয় যাবি। তোর কষ্ট হচ্ছে তাই না আপা? না রে, কৃতিক ভাইয়া আগে ভাগেই কোম্পানিতে সতর্ক করে রেখেছিল, তাই তারাই সব ঝামেলা সামলিয়েছে। আমি তো শুধু মায়ের কাছে কাছে ছিলাম। দু বোনের আরো অনেক সুখ দুঃখের আলাপ করছিল। তখনই নিচ থেকে কলিং বেল বেজে ওঠে। অনু বলে, তুই দাঁড়া, আমি গিয়ে দেখছি। একটু পর কতগুলো প্যাকেট নিয়ে ভেতরে আসে অনু। অরু কৌতূহল নিয়ে শুধায়, এগুলো কি আপা? মনে তো হচ্ছে বিরিয়ানির প্যাকেট। বিরিয়ানির নাম শুনেই সারাদিন না খাওয়া অরুর পেট গুড়গুড়িয়ে ওঠে। কি বলিস আপা, তুই অর্ডার করেছিস? অনু এদিক ওদিক না বোধক মাথা নাড়ায়। অনু প্যাকেটগুলো টেবিলে রেখে বলল, তাহলে? অনু কৃতিকের রুমে নক করে ঢুকলো। দরজাটা খোলাই ছিল। কৃতিক ল্যাপটপে কিছু একটা করছিল। তখন অনু একটু ইতস্তত হয়ে গলায় পড়ল, মানে ভাইয়া, আপনি কি কোনো খাবার অর্ডার করেছিলেন? কৃতিক সজোরে এদিক ওদিক মাথা নাড়ায়, যার অর্থ না। অনু নিরাশ হয়ে যেতে যেতে বলল, তাহলে মনে হয় ভুল করে।
অনু, পিছু ডাকে কৃতিক। অনু ফিরে তাকায়। আমার মনে হয় তোরা ফার্স্ট টাইম এসেছিস তো, তাই কোম্পানি তোদের ওয়েলকাম গিফট হিসেবে খাবারগুলো পাঠিয়েছে। আপনার অল তোরা চেয়ারম্যানের মেয়ে। অনু শুনে খুশি হয়ে গেল। উপর থেকে অরুকে ডেকে বলল, খা অরু, এগুলো কোম্পানি থেকে পাঠিয়েছে আমাদের জন্য। অরুও আর অপেক্ষা করলো না। সারাদিনের অভুক্ত পেটটাকে আশকারা দিতে বসে পড়ল পেট পুজো করতে। খুশি মন নিয়ে অনু চলে যেতেই কৃতিক আবারও নিজের কাজে মন দিল। সান ফ্রান্সিসকো থেকে মাইল 30 দূরে ছোট্ট নির্জন এই শহরতলির আবহাওয়া বড়ই অদ্ভুত। সপ্তাহে বড়জোর 2-1টি বার রোদের মুখ দেখা যায়। বাকি সময় ঘুটঘুটে মেঘাচ্ছন্ন আকাশ, নয়তো কুয়াশা ঢাকা ঝাপসা প্রকৃতি। তার উপর হাড় কাঁপানো ঠান্ডা তো আছেই। ঘরের মধ্যে কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় সেই হিমধরা শীত ছুঁতে পারে না মানুষের শরীর। -0 ডিগ্রিতে এদেশের মানুষের কর্মব্যস্ত জীবন অনড়। কিন্তু একা একা এভাবে রুমের মধ্যে বসে বসে ঠিক কতক্ষণ থাকা যায়? গত 2 দিন ধরে এভাবে কাটাচ্ছে অরু। খাওয়াও দাও আর ঘুমাও। আপাও সকাল হতে না হতেই হসপিটালে ছোটে। কৃতিক বাড়িতে থাকা আর না থাকা একটাই কথা। সে কখন আসে কখন যায় সেই ধারণাটুকু পর্যন্ত নেই অরুর। তাছাড়া এই বদমেজাজি লোকের সাথে মুখ দেখাদেখি না হওয়াটাই ভালো। এক কথায় গুড লাক। রুমের মধ্যে এদিক ওদিক পায়চারি করছে অরু। অলস মস্তিষ্কটা ভাবছে কি করা যায়, কিভাবে সময় কাটানো যায়। তখনই গুরুদায়িত্ব মনে পড়ার মতোই মনে পড়ে যায় নিখিলের ভাইয়ের কথা। গত 2 দিনে অরু তো ভুলেই গিয়েছিল নিখিল ভাইয়ের সাথে একই দেশে আছে ও। কিন্তু মাত্র এই কয়েকদিনের দূরত্বে কিভাবে আপনাকে ভুলতে বসলাম আমি নিখিল ভাই? ওর অবচেতন মস্তিষ্ক বলল, ভালোবাসলে ভোলা যায়? তার মানে কি আমি তাকে ভালোবাসি না? না না, কি ভাবছি এসব? ভুলভাল চিন্তাদের দূরে ঠেলে দিয়ে নতুন ভাবনা সংযোজন করলো ও। যে করেই হোক নিখিল ভাইকে খুঁজে বের করবো আমি, কিন্তু কিভাবে? তখনই চোখ গেল বেড সাইডের টেবিলে অযত্নে পড়ে থাকা মুঠো ফোনটার দিকে, যেটা গত 2 দিন ধরে বন্ধ পড়েই আছে। অরু এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নিল। মনে মনে ভাবলো এটাকে চার্জ দিয়ে লাভ নেই, কারণ ওর কাছে সিম কার্ড নেই। তাহলে এবার কি হবে? অরু পা দুলিয়ে খাটে গিয়ে বসে পড়ে। তারপর ভাবতে ভাবতে আনমনে বলে, আমাকে ধাপে ধাপ এগোতে হবে। সবার আগে নিখিল ভাইয়ের ভার্সিটি খুঁজে বের করতেই হবে। আর সেটা জানতে হলেই তিথিকে কল করতে হবে। একমাত্র ওই জানবে নিখিল ভাই কোন ভার্সিটিতে হায়ার স্টাডিজের জন্য এসেছে। এরপর অ্যাড্রেস নিয়ে সোজা নিখিল ভাইয়ের মুখোমুখি। কথাটা ভেবেই লজ্জায় নিজের মুখ 2 হাতে চেপে মুচকি হাসে অরু। কিন্তু তিথির সাথে যোগাযোগ করার উপায় কি? বুদ্ধিদীপ্তদের মতো চৌচোরা বড় বড় করে অরু বলল, আইডিয়া! এত বড় বাড়িতে নিশ্চয়ই একটা ল্যান্ডলাইন থাকবে। হ্যাঁ থাকবেই, শুধু খুঁজে বের করতে হবে। নিজেকেই নিজে আশ্বাস দিল ও। তারপরও আর দেরি করলো না। তৎক্ষণাৎ ডায়েরির পাতা থেকে তিথির নম্বরটা টুকে রাখা পৃষ্ঠাটা ছিঁড়ে নিচের দিকে ছুট লাগালো নতুন কোনো এক সুযোগের আশায়। বেখেয়ালি অরু এক প্রকার নাচতে নাচতে নিচে নেমে এলো। তবে শেষ সিঁড়িটা পেরোতেই ওর পায়ের উদ্যম গতি থেমে গেল। সেই সাথে হাস্যোজ্জ্বল মুখখানাও চুপসে গিয়ে থমথমে দৃষ্টি ধারণ করলো। অন্ধকার হলরুমে কালকের মতোই ডিভানে বসে টি টেবিলের উপর 2 পা তুলে বাইক রাইডিং ভিডিও গেম খেলছে কৃতিক। ওরও মনে মনে বিরক্ত হলো। এত বড় হয়েও সারাদিন ভিডিও গেমস খেলে এই লোক, আশ্চর্য! অফিস টফিস নেই নাকি? আবারও হতেও পারি কোটিপতি বংশের একমাত্র উত্তরাধিকারী মিস্টার কুম্ভকর্ণ। নিজের মনের কথায় নিজেই ঠোঁট টিপে হেসে ওঠে ওরু। সঙ্গে সঙ্গে মনিটরের গেমটা পজ হয়ে যায়। কৃতিক ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর গম্ভীর স্বরে বলে, হোয়াট হ্যাপেন্ড? এভাবে হাসছিস কেন? আমি বয়সে তোর থেকে ঠিক কত বছর বড় তুই জানিস? অরুর হাসি থেমে যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তার সাথে নিস্তব্ধ পরিবেশ। কেবল মনিটর থেকে আসা মৃদু আলো ছাড়া আর কোনো আলোই জ্বলছে না হলরুমে। জানলা থেকে শুরু করে কাঁচের দেওয়ালের পর্দাটা পর্যন্ত টেনে দেওয়া। এমন পরিবেশে কৃতিকের রাগী আওয়াজ বেশ ভয়ানকই ঠেকলো অরুর কানে। আর এই মুহূর্তে কৃতিক যে ওর দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে, ব্যাপারটা ভয়ের উপর যা থাকে সেখানে গিয়ে পৌঁছেছে। অরু এবার নীরবতা ভাঙতে চাইল।
তাই তো নিস্তব্ধতা কাটিয়ে রিনে আওয়াজে বলল, আপনার অফিস নেই? কোন অফিস? এমা, কি বলছেন? আপনাদের কোম্পানি জেকে গ্রুপ? ওয়েট, জেকে তার মানে কোম্পানিটা আপনার নামে, আর কালকে ওই ভাইয়াটা আপনাকেই ডাকছিল জায়ান কৃতিককে ছোট করে জেকে? আঙুল নাড়িয়ে নাড়িয়ে অরুর কড়া বিশ্লেষণ কৃতিক শুনছে। কি শোনেনি কে জানে। ও আবারও মনিটরে নজর দিয়ে বলল, আমার সামনে একদম হাসবি না তুই। তোর হাসিটা বিশ্রী লাগে আমার। আর ওটা আমার নয়, তোর মায়ের অফিস। আর না ওখানে আমি বসি, তুই চাইলে অবশ্য বসতে পারিস। অরু মনে মনে ভরকায়। কি বলে এই লোক? আমি কেবল কলেজে পাশ করে অ্যাডমিশন নিলাম, উনি কি ঠাট্টা করছেন? মানুষ এত সিরিয়াস ফেস নিয়েও ঠাট্টা করতে পারি? অদ্ভুত। অরু আর ঘাটায় না। কৃতিককে বেশি ঘাটালে হুট করে কি জানি কি অপমান করে বসে, তার ইয়াত্তা নেই। তাই অরু আর কথা ঘুরিয়ে বলে, বলছি যে লাইটটা জ্বালাতাম, একটু কাজ ছিল। নো। সচকিত জবাব আসে কৃতিকের দিক থেকে। কিন্তু কেন? আমার অন্ধকার ভালো লাগে, তাই যা করার এই অবস্থাতেই করে যা। হালকা নিঃশ্বাস বেরিয়ে এলো অরুর বুক ছেড়ে। কৃতিক বলেছে মানে সে এক চুলও নড়বে না। তাই অন্ধকারের হাতড়ে ল্যান্ডফোনের সামনে গিয়ে সফেদ কার্পেট বিছানো মেঝেতে বসে পড়ল অরু। কাগজ থেকে খুব সাবধানে নম্বরটা টুকে কল লাগালো তিথির নাম্বারে। কয়েকবার রিং পড়তেই কল ধরেছে তিথি। বাংলাদেশে তখন রাত 10টা কি 11টা। তবুও কথা শুনে মনে হচ্ছে ঘুমে কাতরাচ্ছে তিথি। তিথি, আমি ওরও বলছি, কেমন আছিস? তিথি চমকায়। একে তো বিদেশি নাম্বার, তার উপর দেশে থাকতেই সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছে অরু। এখন হুট করে আবার কেন কল দিল? তিথি কিছু বলবে তার আগেই অরু বলে, তিথি, আমার তোর সাথে অনেক কথা আছে, সব খুলে বলবো তোকে। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দে। নিখিল ভাই কোন ইউনিভার্সিটিতে পড়ার জন্য ইউএসএ এসেছে? তিথি ওপাশ থেকে কি বলল সেটা শোনা না গেলেও আপাতত মনিটরে এতক্ষণ ধরে নির্দ্বিধায় চলতে থাকা বাইকটা ব্রেক ফেল করে বিধ্বস্ত হয়ে পড়ে আছে। পর্দায় বড় বড় করে অক্ষরে লেখা উঠেছে গেম ওভার। কেন যেন হুট করে ফুপিয়ে কেঁদে উঠল অরু। তিথি, তুই কি ড্রাঙ্ক? এভাবে কেন কথা বলছিস? তুই কি কোনো বাজে ছেলেদের পাল্লাই পড়েছিস? বল না। ওপাশ থেকে টলতে টলতে তিথি বলল, বেশ করেছি বলেছি। তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না, আমাদের ফ্রেন্ডশিপটাকে কোনো কালেই গুরুত্ব দিসনি তুই। উল্টা সবসময় আমাকে আর নীলিমাকে ইউজ করে গেছিস। এটা বল, ওটা বল, এটা জানা, সেটা জানা। কেন রে, আমি কি তোর চাকর? তোর ইনফরমেশন কালেক্ট করাই কি আমার কাজ? তারপরও সবসময় এমন ভাব করে আসছিস যেন তুই পারফেক্ট, তুই তৃতীকুঞ্জের মালকিন, আর আমরা কি লেম? কি বলছিস এইসব তিথি? তোর মাথা ঠিক আছে? খানিকটা তাচ্ছিল্য হেসে তিথি আবারও বলে, আরে তুই তো আসলেই কচুরি পানা রে। আমার মাথা ঠিক আছে কি নেই সেটা জিজ্ঞাসা করার তুই কে? আমি তো এই ভেবে তোকে বন্ধু বানিয়েছিলাম যে তুই অত বড় বাড়ির মেয়ে, পুরান ঢাকার নাম করে রিয়েল এস্টেট ফ্যামিলি বিজনেস তোদের। ও মাই গড! কিন্তু তুই তো আসলে ও বাড়ির কেউই নস, আশ্রিতা মাত্র। তোদের জন্য ওই বাড়ির একমাত্র ছেলে জায়ান ত্রিচিক চৌধুরী নিজের বাড়িতে পা রাখে না পর্যন্ত। তাহলে ভাব তোরা কতটা নিচ। আর তোর সাহস দেখে তো আমি রীতিমতো অবাক হচ্ছি, তুই কিনা নিখিল ভাইয়ের খোঁজ করছিস। তুই জানিস নিখিল ভাই কত বড় সায়েন্টিস্ট হবে? তুই তার নখের যোগ্যতাও রাখিস না ওরও। তাই তোর ভালোর জন্যই বলছি, ওনার বউ হওয়ার যে দিবা স্বপ্নটা দেখছিস না, সেটা এবার বন্ধ কর। আর যাই হোক, নিখিল ভাইয়ের মতো হাই স্ট্যাটাসের ছেলে অন্তত তোকে বিয়ে করবে না। অরু চোখ দুটো বন্ধ করে সমস্তটা শুনে গেল। এই ভয়টাই তো পেয়ে এসেছিল এতগুলো বছর ধরে। আজ এত দূর এসেও সেই ভয় থেকে পালাতে পারল না ও। ঠিক মুখোমুখি হয়ে গেল তিক্ততায় পরিপূর্ণ কিছু চরম সত্যের। নিস্তব্ধ শুনশান হলরুমের অরুর ফোঁপানির আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। অরু কান্না ভেজা গলায় আরও একবার তিথিকে অনুরোধ করল, প্লিজ তিথি, তুই আমাকে যা খুশি বল, আমি শুনবো। শুধু নিখিল ভাইয়ের ভার্সিটির নামটা বল প্লিজ। তুই না বললে আমি আর কোনোদিনও নিখিল ভাইয়াকে খুঁজে পাবো না। রিডিকিউলাস। ওপাশ থেকে এতটুকু শোনা গেল। তারপর শুধু কল কেটে যাওয়ার পিক পিক আওয়াজ হলো। অরুর কি হলো কে জানে। আশেপাশে কে আছে কে নেই কোনো কিছুর তোয়াক্কা না করে কল কাটতেই হু হু আওয়াজ করে কেঁদে উঠল।
হয়তো নিজের ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে এই তিরস্কারটা মোটেই হজম করতে পারেনি ও। আধারে ঢাকা বদ্ধ ঘরে সেই কান্নার আওয়াজ বড়ই ব্যথাতুর শোনালো। লম্বা সিল্কি চুলগুলো পুরো মেঝে জুড়ে ছড়িয়ে আছে। দু হাত মেঝেতে রেখে তাতে নিজের ভর ছেড়ে দিয়ে অনর্গল কাঁদছে অরু। কান্নার তোপে শরীরটা বারবার ঝাঁকি দিয়ে উঠছে। সেই তালে তালে মৃদু রিনঝিন শব্দ করছে পায়ে আটকে থাকা নুপুর জোড়া। পেছন থেকে ওর কালো মেঘের মতো ঘন চুল দেখে যে কেউ বলবে ডিজনি প্রিন্সেস রূপাঞ্জল তার সবচেয়ে দুঃখের সময় পার করছে। কিন্তু সবার দৃষ্টিভঙ্গি এক নয়, আবার ধ্যান ধারণাও এক নয়। কারো কারো ক্ষেত্রে হৃদয়টা হয় বরফের মতোই নির্জীব আর অনুভূতিহীন। সামান্য কান্নাকাটি দিয়ে সেই বরফ গলানো দুষ্কর। এই যেমন অরুর কান্নাকাটিও পাশের ডিভানে বসে থাকা কৃতিকের হৃদয় ছুঁতে পারল না। ও হুট করেই একটা অদ্ভুত কাজ করে বসলো। নিজের জায়গা ছেড়ে উঠে এসে অরুর হাতে হ্যাঁচকার টান মেরে ওকে জোর করে দাঁড় করিয়ে দিল। তারপর ওর হাত ধরেই টানতে টানতে দরজার বাইরে বের করে দিয়ে বলল, আউট। অরু কিছু বুঝে ওঠার আগেই শব্দটা উচ্চারণ করে ধাপ করে দরজা আটকে দেয় কৃতিক। তারপর ভেতরে গিয়ে মেঝেতে পড়ে থাকা কাগজের টুকরাটা তুলে হাত মুষ্টিবদ্ধ করে। পকেট হাতড়ে ফোন বের করে কাউকে কল লাগায়। আমি একটা নাম্বার ফরওয়ার্ড করেছি তোকে, এর A to Z সব ইনফরমেশন চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাইরে এলো পাথারি ঠান্ডা হাওয়া বইছে। শুধু ঠান্ডা বললে ভুল হবে, মারাত্মক ঠান্ডা। আকাশটাও মেঘাচ্ছন্ন, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এত ঠান্ডা সয়ে অভ্যেস নেই অরুর। তার উপর ওর পরনের কোনো শীতের পোশাকও নেই। এক কথায় যান যায় যায় অবস্থা। অরু একটু সময় নিজের কান্নাকাটি থামালো। তারপর দু হাত দিয়ে সজোরে দরজা ধাক্কাতে লাগলো। কৃতিক বয়সে অরুর চেয়ে অনেক বড়। তার উপর সম্পর্কটা এতটাও সহজ নয় ওদের, তাই কখনোই কৃতিককে কিছু বলে ডাকেনি অরু। কিন্তু এই মুহূর্তে একটু দ্বিধা নিয়েই ডাকতে শুরু করলো ও। ভাইয়া, কৃতিক ভাইয়া, দরজা খুলুন না, আমি ঠান্ডায় জমে যাচ্ছি তো ভাইয়া। ওপাশ থেকে কোনোরূপ প্রতিক্রিয়া এলো না। এভাবে ঠিক কতক্ষণ ডেকেছে মনে নেই অরুর। ডাকতে ডাকতে এক পর্যায়ে দরজার সামনেই ক্লান্ত হয়ে বসে পড়ে। ঠান্ডায় নীল হয়ে যাওয়া অসহায় অরু। হাইওয়ের ধারে এগোলেই রাস্তার একপাশে পেট্রোল পাম্প আর অন্য পাশে ম্যাকডোনাল্ডসের বিশাল ক্যাফেটেরিয়া। এই ছোট্ট শহরটা যে বেশ নীরব, তার চেয়েও নীরব এই স্টেটটা। যে কয়েকটা ফ্যামিলি আছে তারাও বৃদ্ধ বৃদ্ধা, নয়তো কৃতিকের মতো একঘেয়ে মধ্যকথা। যারা কোলাহল মুক্ত নিরবিচ্ছিন্ন জীবন পছন্দ করে তারাই এই স্টেটে থাকে, নয়তো সান ফ্রান্সিসকো থেকে এতটা দূরে এমন নির্জন পরিবেশে সারাদিন কাটিয়ে দেবার মতো অযথা সময় কারণ নেই। দুপুরবেলা হওয়াতে ক্যাফেটেরিয়ায় বেশ কিছু মানুষ আছে। তারা যে যার মতো ছাদ গোল টেবিলে বসে একটু একটু কফির সিপ নিচ্ছে আর গল্প করছে। লাল সাদা লোগোর একটা গোল টেবিলে প্রত্যয় বসে আছে। মাত্রই একটা গরম কফি শেষ করলো সে। এখন একটু নিকোটিনের ধোঁয়া ছাড়ার জন্য মনটা নিষ্পিস করছে, তাই ঠোঁটের কোণে সিগারেটটা নিয়ে বা হাত দিয়ে দিয়াশলাই জ্বালানোর চেষ্টায় আছে ও। তখনই ম্যাকডোনাল্ডের লোগোর টি শার্ট পরিহিত একটি ব্রাউন স্কিন টোনের মেয়ে এসে ওর সামনে দাঁড়ালো। ঠোঁটের ভাঁজে একগাল হাসি টেনে বলল, সরি স্যার, স্মোকিং ইজ নট অ্যালাউড। প্রত্যয় মাথা তুলে একবার চাইল। একদম হুট করেই চোখে চোখ রাখলো, অতঃপর হারিয়ে গেল। মেয়েটার সাদা ফ্যাটে চামড়ার নয়, বরং দুধে আলতা রঙের মায়ায় ভরা চেহারা তার। প্রশস্ত হাসিতে স্নিগ্ধতা যেন উপচে পড়ছে ওর। ডাগর ডাগর চোখে কোনো কৃত্রিম সৌন্দর্য নেই। চোখের নিচে সূক্ষ্ম ডার্ক সার্কেলটাও তার সৌন্দর্যের সামিল। প্রচণ্ড ঠান্ডায় ক্যালিফোর্নিয়ার মানুষের যখন দিননিপাত করাই দুষ্কর, ঠিক তখনই প্রত্যয় আবিষ্কার করলো এক অজানা উষ্ণতায় ছেয়ে আছে ওর হৃদয়ের কানায় কানায়। নিষ্প্রভ তাকিয়ে থাকতে থাকতে ঠান্ডা হওয়ায় ওর চোখের কোণে জল জমে গিয়েছে। তাও মনে হচ্ছে এটা শীত নয়, বসন্ত। এটা বরফ গলা হাওয়া নয়, বরং বাসন্তিক মন মাতানো হাওয়া। লোকটা একধানে তাকিয়ে আছে দেখে এবার একটু ইতস্তত হয়ে হাত নাড়ালো অনু। হ্যালো স্যার। প্রত্যয়ের ধ্যান ভেঙে যায়। ও তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে সিগারেটটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। থ্যাংক ইউ স্যার। মুখে এক চিলতে সুশ্রী হাসি ফুটিয়ে রেখে অনু চলে যায় অন্য কাস্টমারদের কাছে। প্রত্যয় বলতে চাইল,